পরে শুনলাম যে সে আন্ডার-19 45 জনের স্কোয়াডে নাই। তো আমি শুনে অবাক হলাম। তখন আমি আসলে আমাদের শিপন ভাই যেহেতু আন্ডার-19 কোচ ছিলেন, সিলেক্টর ছিলেন, আমি ফোন দিয়েছিলাম যে শিপন ভাই এরকম একটা ফাস্ট বোলার দেখলাম আজকে যে খুবই জোরে বল করে। তখন শিপন ভাই আমাকে বলল যে তার থেকেও জোরে বলার ওই স্কোয়াডে নাকি আরও 2-3 জন আছে। মানুষ যখন একটু স্টার হয় তখন কিন্তু চেঞ্জ হয়ে যায়, কিন্তু মাশাআল্লাহ সোফার লাস্ট 7 মাস ধরে আমি দেখছি যে ফজরের নামাজে এভরিডে নাহিদ রানা এসে নামাজ পড়ছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং পিএসএল ফাইনাল খেলে এসেই হোটেলে এসেই ব্যাগ রেখে রাতের বেলা সুইমিং পুলে যে হাফ অ্যান আওয়ার সুইমিং করেছেন। প্রথম আসলে কক্সবাজারে আমরা খেলছিলাম, নাহিদ রানা তার ডেবু ম্যাচ ছিল বরিশালের এগেনস্টে, আমি ওপেনার হিসাবে তার বল ফেস করেছিলাম। তো ফেস করার পরে যেহেতু আমরা একই হোটেলে ছিলাম, তো রাতের বেলা আসলে আমি তাকে ডেকেছিলাম আমার রুমে আসার জন্য, তো আসছিল। তারপর জিজ্ঞাসা করলাম, পরে শুনলাম যে সে আন্ডার-19 45 জনের স্কোয়াডে নাই। তো আমি শুনে অবাক হলাম, কারণ ওই সময় ওই বল খেলে ওই ম্যাচে আমার কাছে মনে হচ্ছিল যে ওই সময় বাংলাদেশের সবচেয়ে ফাস্টেস্ট বলার, তার থেকে জোরে বলার ওই সময় কেউ ছিল না। যদিও আমাদের অনেক ফাস্ট বলার ছিলেন, হাসান মাহমুদ, তারা অনেক জোরে বল করতেন, কিন্তু ওই মুহূর্তে আমার মনে হয়েছিল যে রানাই সবচেয়ে ফাস্টেস্ট। তখন আমি আসলে আমাদের শিপন ভাই যেহেতু আন্ডার-19 কোচ ছিলেন, সিলেক্টর ছিলেন, আমি ফোন দিয়েছিলাম যে শিপন ভাই এরকম একটা ফাস্ট বোলার দেখলাম আজকে যে খুবই জোরে বল করে। তখন শিপন ভাই আমাকে বলল যে তার থেকেও জোরে বলার ওই স্কোয়াডে নাকি আরও 2-3 জন আছে। তখন শুনে আমি আসলে একটু অবাক হয়েছিলাম যে শিপন ভাই কি বলছে যে তার থেকেও জোরে বলে, তাহলে তো মাশাআল্লাহ ভেরি গুড। তো তখন আমি তাকে যে জিনিসটা বললাম, যেহেতু আমি 13 বছর ইন্টারন্যাশনাল খেলেছি, ক্যাপ্টেন্সি করেছি, তো আমার কাছে মনে হয়েছিল যে সে খুব তাড়াতাড়ি বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিমে চলে আসবে। তো আমি যে জিনিসটা বলেছিলাম যে তুমি ডিসিপ্লিন থাকার চেষ্টা করবা, নিজের যত্ন নেওয়ার চেষ্টা করবা। যেহেতু আমি আসলে লাস্ট 6-7 মান্থ হলো টিমের সাথে আছি, ইয়াং এজে এত ডিসিপ্লিন ছেলে আমি মাশাআল্লাহ খুব কমই দেখেছি। যেহেতু আমিও একদম ইয়াং বয়সেই বাংলাদেশ টিমের সুযোগ পেয়েছিলাম, তো মানুষ যখন একটু স্টার হয় তখন কিন্তু চেঞ্জ হয়ে যায়, কিন্তু মাশাআল্লাহ সোফার লাস্ট 7 মাস ধরে আমি দেখছি যে ফজরের নামাজে এভরিডে নাহিদ রানা এসে নামাজ পড়ছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং পিএসএল ফাইনাল খেলে এসেই হোটেলে এসেই ব্যাগ রেখে রাতের বেলা সুইমিং পুলে যে হাফ অ্যান আওয়ার সুইমিং করেছেন। ওই দিন দেখে আমার খুবই ভালো লেগেছে যে না, নিজের প্রতি সে প্রচুর সচেতন এবং সে 2 পায়ে মাটিতে আছে আলহামদুলিল্লাহ। আসলে আপনি তো ক্রিকেটার ছিলেন, আপনি খুব ভালো বোঝেন একটা ক্রিকেটার যখন বাদ পড়ে বা একটা ক্রিকেটার যখন সিলেক্টেড না হয় একটা জেদ থাকে। আপনার কাছে মনে হয় যে নাহিদের সেই জেদটা আসলে আছে যে আমি অনূর্ধ্ব-19 খেলিনি বা অনূর্ধ্ব-19 করে চান্স পাইনি, আমি আরও বড় পর্যায়ে যাবো, আমি বড় ক্রিকেটার হব? পরে আসলে আমি যেটা শুনেছিলাম যে আসলে তার নাকি একটু পায়ের ফ্র্যাকচার বা সামথিং ইনজুরির একটা সমস্যা ছিল মনে হয়, কিন্তু সে রিহ্যাব ভালো মতন করে তারপরে ওই জেটটা তো থাকে। যেমন আমি আমার কেরিয়ারে যখন আন্ডার-13 প্রথম ট্যুর হলো বাংলাদেশের হয়ে শিলিগুড়িতে, আমাকে প্রায় 15 দিন আগে আমাদের সিলেক্টর রফিকুল আলম ভাই উনি আমাকে সিলেক্ট করে ফেলেছেন, কিন্তু ফাইনাল সিলেকশন যখন করলেন আমাকে রাখেনি। তখন কিন্তু আমার মধ্যে ওই আপসেটটা ছিল যে খেলা ছেড়ে দিব, এরকম অনেক কিছু চিন্তা এসেছিল। পরে ওয়াহিদুল গনি স্যার আমাকে বললেন যে তোমাকে আমি তোমাকে 2nd ডিভিশন খেলাবো, আন্ডার-13 চান্স পেলে আমাকে উনি 2nd ডিভিশন খেলাবেন এরকম আমাকে বললেন এবং সুজন ভাইয়ের মাধ্যমে 2nd ডিভিশন খেলালেন অমরজ্যোতিতে। তো এই জেটটা তো থাকে, নাহিদ রানার হয়তো বা ওই জেটটা তো ছিলই এবং সেও ওই সময় থেকে নিজের যত্নটা নেওয়া শুরু করেছে। আলহামদুলিল্লাহ এখন খুবই ভালো লাগে যে 2টা ফরম্যাটই সে চমৎকার খেলছেন বাংলাদেশের হয়ে এবং লাস্ট 2 বিপিএল তার সাথে কাজ করার আমার একটা অভিজ্ঞতা হয়েছে রংপুর রাইডার্সে। সেখানেও দেখেছি যে চমৎকার সিরিয়াস এবং সে পারফর্ম করছেন এভরি গেমই, সব ফরম্যাটই সে মাশাআল্লাহ এখন ভালো করছে। আসলে ভাই মানে আপনি বিশেষ করে যখন ব্যাটিং কোচ হলেন বা জাতীয় দলের সাথে যুক্ত হলেন, তারপর থেকে আসলে আপনাকেও লাকি বলা যায় যে বাংলাদেশ দলের পারফরমেন্সও ভালো এবং ব্যাটাররাও খুব ভালো করছেন। আপনার কাছে কী মনে হয় আসলে আমরা যে দলটা দেখলাম যে মাঠে স্লেজিং করছে, মানে পাকিস্তানের মতো দল, একটা সময় আমরা আসলে আন্ডারডগ ছিলাম, এখন দেখা যাচ্ছে যে আমরাই ফেভারিট ওদের সাথে, তো আমাদের রিটন দা স্লেজিং করছে বা নাহিদ রানা বাউন্সার মারছে, ওদিক থেকে নাজমুল হোসেন শান্ত দারুণ ক্যাপ্টেন্সি করছে, এই দলটা আসলে কোথায় আলাদা আপনার কাছে কী মনে হয়? যেহেতু আসলে আমি লাস্ট 7 মান্থ ধরে টিমের সাথে আছি, আমার কাছে মনে হয়েছে যে এক্সপিরিয়েন্স, আপনি যদি দেখেন যে
টেস্ট টিমটা এখন যদি ওয়ার্ল্ডে আপনি যতগুলো টেস্ট টিম আছে, বাংলাদেশ কিন্তু 4-5টা টিমের মধ্যে একটা টিম আমি মনে করি যে এক্সপিরিয়েন্সের দিক দিয়ে আপনি ব্যাটারদের ম্যাচের সংখ্যা দেখেন অলমোস্ট 50, 70, 100, 40। তো একটা টিমে যখন আপনার 7-8 জন প্লেয়ারের ম্যাচের সংখ্যা এতগুলা হবে, তখন কিন্তু টিম অটোমেটিক পারফর্ম করবে, রেজাল্ট আসবে। সেম গোস টু আমি মনে করি যে T20 যে টিমটা খেলছে, এই টিমটাই কিন্তু লাস্ট 2 বছর ধরে খেলছেন ইয়াং সাইড, কিন্তু দেখেন তানজিম তামিম 2023 থেকে রেগুলার মেম্বার, পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয় রেগুলার মেম্বার, হোয়াইট বল ক্রিকেটে পারফর্ম করছেন। তো এই আমার কাছে মনে হয় যে এখন যে টিমটা আমরা কাজ করছি, প্রত্যেকটা প্লেয়ার খুব এক্সপিরিয়েন্স এবং তারা খুব সচেতন তাদের পারফরমেন্স যেন ইমপ্রুভ করে। সাথে সাথে যার প্রত্যেকটা 3টা ফরম্যাটের ক্যাপ্টেনই চাচ্ছে যে তাদের টিমগুলো যেন ভালো একটা পজিশনে যায়। ক্রিকেট বোর্ডকে আমি ধন্যবাদ দিব যে খুব চমৎকার একটা ডিসিশন নিয়েছেন যে 3টা ক্যাপ্টেনকে লম্বা সময়ের জন্য ডিক্লেয়ার করে দিয়েছেন যে প্রত্যেকটা ক্যাপ্টেন তুমি এই আইসিসি ইভেন্টের ফাইনাল পর্যন্ত, লাইক 2027 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত মিরাজকে দেওয়া হয়েছে, শান্তকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্যন্ত দেওয়া হয়েছে, লিটনকে 2028 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত। তখন কিন্তু ওরা একটা চিন্তা করতে পারে যে আমার টিমটা কিভাবে আমি সামনের দিকে নিয়ে যাব। তো এই জায়গাটাতে আমার মনে হয় যে আমাদের 3টা ফরম্যাটের প্লেয়াররাই খুব এক্সপিরিয়েন্স, এই কারণেই আসলে ভালো রেজাল্ট হচ্ছে। দেখেন আমি যখন 13 বছর খেলেছি, আমার কাছে যেমন ছিল ড্রেসিং রুম পরিবেশ এখন সেমই লাগে, যেহেতু আমি এই পরিবেশটাতে ছিলাম। বাইরের থেকে অনেক প্রশ্ন আসে, মানুষ হয়তোবা যখন রেজাল্ট না হয় তখন আমরা অনেক প্রশ্ন করে থাকি যে আসলে টিমের পরিবেশ মনে হয় ভালো নাই। যেহেতু আলহামদুলিল্লাহ লাস্ট 7 মাস ধরে আমাদের রেজাল্ট আমাদের ফরে আসছে, তাই হয়তোবা আমরা এই নেগেটিভ জিনিসগুলা দিচ্ছি না। কিন্তু আমি মনে করি যে আমাদের পরিবেশ খুবই ভালো। এখানে কোচিং স্টাফ বলেন, প্লেয়ার বলেন, সবাই ডেভেলপ করার চেষ্টা করছেন। আমরা যারা কোচিং স্টাফ আছি আমরা চেষ্টা করছি তারা যতটুকু ফ্যাসিলিটিস আমরা তাদের দিতে পারি আমাদের দিক থেকে, এবং প্লেয়াররাও চেষ্টা করছেন যে যতটুকু তারা নিতে পারে। তো এই জায়গায় পরিবেশটা খুবই ভালো। রেজাল্ট যখন পজিটিভ হয় তখন কিন্তু পরিবেশটা সবসময় ভালো থাকে। কিন্তু আমার ব্যক্তিগত আমাকে জিজ্ঞেস করা হয়েছিল আগেও যে আসলে এই পরিবেশটা কেমন, আমার কাছে কিন্তু সেম। আমি যখন ওই ডেবুতে আকরাম ভাই, বুলুল ভাইদের সাথে খেলেছিলাম, যেমন পরিবেশ ছিল ড্রেসিং রুম, এখনও সেম পরিবেশই আছে। পরিবেশটা সবসময় ভালো থাকে এখানে। আসলে ভাই ক্রিকেট নিয়ে একদম শেষ প্রশ্ন, লিটন দাস, অনেক সময় লিটন দাসকে আপনার সাথেও তুলনা করা হয়, মানে লিটন ব্যাটিং স্টাইলের জন্য আসলে সুন্দর ব্যাটিং করে দেখলেই দেখতে ইচ্ছা করে, আপনি ওই রকমই ব্যাটিংই করতেন। লিটন দাসের সাথে আপনি কাজও করেছেন, লাস্ট কয়েকদিন দেখলাম মিরপুরে দেখেছি, তার আগে আপনার যখন অভিষেক হলো মানে কোচ হিসেবে তখন আমরা সিলেটেও দেখেছি। আসলে লিটন দাসের চিন্তাভাবনা বা লিটন দাসের দর্শনটা আপনার কেমন মনে হয়? খুব বেশি কথাবার্তা তো বলে না, বাট দর্শনটা আপনার কেমন মনে হয়? খুবই ভালো লাগে, কারণ প্রচুর চিন্তা করে। ও যেই মানের প্লেয়ার, মাশাআল্লাহ লাস্ট 6 মান্থ যদি দেখি যে অসাধারণ খেলছেন। ওয়ানডেতে রেগুলার ছিল না, লাস্ট 6টা ওয়ানডেতে আপনার পাকিস্তান এবং নিউজিল্যান্ডের সাথে ফিরে এসে আমি বলবো যে প্রত্যেকটা ম্যাচেই সে কন্ট্রিবিউট করেছেন মাশাআল্লাহ। টেস্ট ম্যাচে তো সবসময় সে বরাবর ভালো ছিলেন, আর T20তে ক্যাপ্টেন্সি করছেন। তো আলাদা আমি বলবো যে তার চিন্তা ভাবনা ডেফিনেটলি আর কি অন্যরকম, যে ভালো করার জন্য যেই পজিটিভ জিনিসগুলো দরকার, গেমটা রিড করতে পারে খুব ভালো মাশাআল্লাহ, সিচুয়েশনটা কি ডিমান্ড করছে ওইভাবে চিন্তা করছেন, ইমপ্রুভ করছেন মাশাআল্লাহ, অনেক ইমপ্রুভ করছেন।